ভালোবাসা শব্দটা শুধুমাত্র একটা শব্দ বা কথা নয়। কারো কারো কাছে ভালোবাসাই জীবন, ভালোবাসাই মরণ। পৃথিবীতে অনেক প্রেমিক আছে যে তার প্রেমকে পাওয়ার জন্য পুরো পৃথিবী ভুলে যায়। কিন্তু আজ আমরা এমন এক প্রেমিকের কাহিনী শুনব যে ভালোবেসে নিজেকেই ভুলে গিয়েছিল, যে কখনোই তার প্রিয় মানুষটিকে মনের কথা জানাতে পারেনি, শুধু আড়ালে ভালোবেসেছিল। কিন্তু তার ভালোবাসার ফলটা বড্ড কঠিন ছিল। তার ভালোবাসা দুর্ভাগ্যবশত কোনো কারণ ছাড়াই হেরে যায়। কোনো ভিলেন না, ভাগ্যই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এটা এমন একটা মুভি যেটা দেখলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। হয়তো অনেকের জীবনের সাথেও মিলে যেতে পারে। বলছিলাম ইউকেতে পাঞ্জাবি ভাষায় মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ইন্ডিয়ান মুভি তাবাহের কথা। তো চলুন মূল কাহিনী শুরু করা যাক। সঙ্গে আছি আমি, নুসরাত জাহান। মুভির শুরুতে আমরা একটা অগোছালো ঘর দেখতে পাই। এই ঘর একজন মাতালের, তা দেখেই বোঝা যায় সে এমনই এক মাতাল যার ঘর তো দূরে থাক, নিজেই ভীষণ অগোছালো। শরীরের ওজন কিংবা অন্য কোনো দিকে তার খেয়াল নেই। বলা যায় যাচ্ছে তাইভাবেই জীবনযাপন করছে। তবে তার পেট অস্বাভাবিক ফোলা। তার ফোন বেঁচে যাচ্ছে কিন্তু রিসিভ করার খবর নেই। এমনকি ঘরে যে খাবার কিছু আছে কিনা সেটাও তার জানা নেই। সকালে উঠে জঘন্যভাবে সিগারেট টেনে চলে যায় ফ্রিজের কাছে। ফ্রিজে মদের বোতল খালি। সাথে সাথে তার মাথা ঘুরে যায়। তাই সে দ্রুত বেরিয়ে পড়ে। লিফট আসতে একটু দেরি হওয়ায় হেঁটেই নেমে যায়। তারপর একটা বাইক নিয়ে চলতে শুরু করে। এখানে বাইকেও তেল নেই, দোকান থেকে তেল নিতে হয়। তারপর পৌঁছে যায় একটা গাড়ির শোরুমে। সেখানে বাইক ভালোভাবে স্ট্যান্ড না করে ফেলে রেখেই ভেতরে চলে যায়। শোরুমে তার বন্ধু চাকরি করে। তাতে কি সেই সব অফিসার ধার ধারে নাকি? ও হ্যাঁ, তার নাম হচ্ছে অম্বর। তো অম্বর ভেতরে গিয়ে সরাসরি তার বন্ধুর কলার ধরে বলতে থাকে, তুই আমার বোতলে মদ খেয়েছিস কেন? ফ্রিজে রাখা বোতল খালি কেন? বন্ধুর নাম ইন্দ্র। সে বোঝাতে চায় যে এটা একটা অফিস, এখানে সবাই তাকে দেখছে। তাছাড়া তারা দুজন মিলেই তো মদ খেয়েছে। কিন্তু কে শোনে কার কথা? বন্ধুর পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে মদের দাম দিয়ে চলে যায়। যাবার সময় দারোয়ানের থেকে সিগারেট নেয়, ফ্রিতে কিন্তু না, দারোয়ানের হাতে টাকাও দিয়ে যায়। তারপর ভাঙা বাইক উঠিয়ে আবারও চলতে শুরু করে। রাস্তায় বাইক চালাতে চালাতে সে সিগারেটটা ধরিয়ে নেয়। তার জীবনের জন্য কোনো মায়া ছিল না। এখানে সিগারেট টানতে টানতে সে একটা মেয়েকে নিয়ে ভাবে। মায়াবী চোখ তার, সুন্দর হাত আর মিষ্টি সুরে মেয়েটির নাম বলে রাফি। সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে অম্বর। রক্তাক্ত অবস্থায় উঠতে পারছে না সে, তবুও সিগারেট টানছে। একটু পর উঠে হসপিটালে না গিয়ে চলে যায় মদের দোকানে। এক বোতল মদ নিয়ে সাথে সাথে পুরোটাই শেষ করে দেয়। রাতে সে ডাল রান্না করে। একটু পর তার বন্ধু ইন্দ্র অফিস থেকে ফিরে আসলে তাকে ডাল খেতে দেয়। প্রথমে বন্ধুটি সকালে ঘটনার জন্য অম্বরের প্রতি খানিকটা রাগ দেখায়। অম্বর তখন ডাল নিয়ে চলে যাচ্ছিল। তখন ইন্দ্র ডাল চায় খাওয়ার জন্য। ভালো টেস্ট হয়েছে। কিন্তু শেষ করার আগেই অম্বর বাটি নিয়ে যায় আর পরিষ্কার অপরিষ্কার বাসন সব একসাথে করে ফেলে। এতে গতকালই ইন্দ্র পরিষ্কার করে রেখেছিল এগুলো। যাই হোক, একটু পর দুজনে একসাথে ড্রিঙ্কস করে। অম্বরকে রুটি খেতে বললেও সে খায় না। তখন অম্বরের বন্ধু ইন্দ্র তাকে এই অ্যালকোহলের জীবন থেকে বেরিয়ে আসতে বলে। এভাবে নিজেকে শাস্তি দেওয়ার কোনো মানেই হয় না। তার জীবনে মুভ অন করতে হবে। সে টিউশনে করাতো, কিন্তু স্টুডেন্টের পেছনে বসে ড্রিঙ্কস করায় তারা আর তার কাছে পড়তে আসে না। অম্বরে ভাবে নিজের জীবনটাই নষ্ট করছে। কিন্তু কেন? তখন অম্বর বলে সে আসলে তার দুঃখ কষ্টে মদ পান করে না, বরং মদ না খেলে তার চোখ বন্ধ হয়ে যায়। আর বন্ধ হলেই স্বপ্নে সে মেয়েটি অর্থাৎ রাভি এসে তাকে প্রশ্ন করে, তুমি কে? ওই প্রশ্নের উত্তর অম্বর দিতে পারে না, তাই তো সে মদ খায়। এসব বলতে বলতেই অম্বরের মুড খারাপ হয়ে যায়। বাজে বকতে বকতে সেখান থেকে সে বাসায় চলে যায়। পরদিন সকালবেলা ইন্দ্র নাস্তা তৈরি করে অফিসে যাওয়ার জন্য রেডি হয়। যাওয়ার আগে অম্বরকে ডাকে, কিন্তু সে কিছুতেই ঘুম থেকে উঠছে না। তাই অম্বরের মাথার কাছে বসে বলে, তোর পছন্দের পোহা রান্না করেছি, খেয়ে নিস। আজ আর আমার অফিসে যাস না, সেখানে আমার জরুরি মিটিং রয়েছে। বলেই সে বাহিরে বের হয়ে যায়। একটু পর অম্বর উঠে নাস্তা করতে যায়, কিন্তু তার পেটে প্রচণ্ড ব্যথা। সে খেতে পারে না। উঠে গিয়ে টেবিলে গ্লাসে একটু মদ দেখতে পায়। গ্লাসের ভেতর থেকে সিগারেটের টুকরো ফেলে দিয়ে সেটুকুই গিলে নেয়। তারপর পেটের অসহ্য ব্যথায় সেই গ্লাস হাতেই ফ্লোরে পড়ে যায়। এরপরে সিন শিফট হয় হসপিটালে। ইন্দ্র তাকে হসপিটালে নিয়ে এসেছে। অম্বরের বাবা ইন্দ্রকে ফোন করে ধন্যবাদ জানায় তার ছেলের জন্য এত কিছু করেছে বলে। আর যত তাড়াতাড়ি সম্ভব সে হসপিটালে পৌঁছে যাবে। ইন্দ্র বলে অম্বর তো তার ভাইয়ের মতো, তার জন্য সে এতটুকু করতেই পারে। এরপর ইন্দ্র ফোন রেখে ভেতরে চলে যায়। অম্বর নিস্তেজ হয়ে পড়ে আছে। তাই সে তার অফিসের কলিগ দীপ্তিকে ফোন করে বলে আজ সে অফিসে আসতে পারবে না। সে যেন তার বসকে বলে দেয় আর মিটিংয়ে লিড দেয়।
তারপর ইন্দ্র নিজের ল্যাপটপটা অন করে তাদের কলেজের ফটো দেখে। এখান থেকে শুরু হয় ঘটনার ফ্ল্যাশব্যাক। তারা 3 বন্ধু ছিল, অম্বর, ইন্দ্র এবং জাঙ্গি। অম্বর সবকিছুতেই সেরা হতো, ক্লাস টপার হতো সবসময়। তারপর ফটো সেশনে থাকতো 3 বন্ধু। কলেজের সবাই ওদেরকে গুরুত্ব দিত অম্বরের জন্যই। ছবি ওঠা শেষে ইন্দ্র অম্বরকে ধন্যবাদ জানায়, কারণ অম্বর তার কলেজের ভর্তির ফি দিয়েছে, অ্যাডমিশনও সেই করিয়ে দিয়েছে। অম্বর বলে, এটা কোনো ব্যাপার না, তোর যখন যা প্রয়োজন হবে তাই বলবি। তারপরে অম্বর নিজের দামি গাড়িতে উঠে বাড়িতে ফিরে যায়। তার বাড়িতে তার বাবা আগে থেকেই কেক সাজিয়ে রেডি করে রেখেছে, কারণ সে জানে তার ছেলে চ্যাম্পিয়ন হয়েই ফিরবে। অম্বর বাড়ি ফেরার সাথে সাথে তার বাবা সারপ্রাইজ দেয়, অথচ অম্বর নিজেই তার বাবাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। সে তার বাবার কাছে জানতে চায় যে তার কি কোনো সেন্সর আছে, কিভাবে সে আগে থেকেই সবকিছু জানতে পারে। তখন তার বাবা বলে, বাবা হলেই সবারই সেন্সর তৈরি হয়ে যায়। তারপর তারা অম্বরের মৃত মায়ের ছবির সামনে গিয়ে জানায় যে এবারও অম্বর প্রথম হয়েছে। এটা বলতে বলতেই অম্বরের বাবা কেঁদে দেয়। এটা তার আনন্দের কান্না। ছেলেদের সফলতায় বাবাদের চোখ ভিজে যায়। অম্বর তখন মজা করে বলে যে মা কেন যে এমন কান্না করা ছেলেকে বিয়ে করেছিল। তারপর বাবা ছেলে ড্রিঙ্কসের টেবিলে বসে। অম্বরের বাবা অম্বরের জন্য মদ ঢালে। অম্বর বলে, তুমি তো জানো আমি ড্রিঙ্কস করি না। অম্বরের বাবা বলে, এটা তো শুধু নিজে বেশি খাওয়ার বাহানা, আসলে সে অম্বরের মাকে ভুলে থাকতে পারে না, তাই ড্রিঙ্কস করে। অম্বর বলে, কাউকে ভালোবাসলে তাকে ভুলতে হবে কেন? আমি যাদের ভালোবাসবো তাদের ভুলবো না, ভোলার চেষ্টাও করব না। পরদিন অম্বর কলেজের জিমে টিম ওয়ার্ক করছিল। এখানে তার ফিটনেস ছিল দেখার মতো। তখনই একটা নতুন মেয়ে আসে, তার নাম রাফি। অম্বর তাকে দেখেই প্রেমে পড়ে যায়। সে তার ট্রেনার স্যারের হাত ধরে ডান্স করায়, কারণ কল্পনায় তার মাঝে সে রাফিকে দেখছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে অম্বর কি পাগল হয়ে গেল নাকি। এরপর থেকে অম্বর রাফিকে ফলো করতে থাকে। রাফি তার বন্ধুদের সাথে হেসে খেলে সময় কাটায়। অম্বর মুগ্ধ চোখে তাকিয়ে দেখে। রাফির পা রাখা ধুলো পর্যন্ত যত্ন করে রেখে দেয় সে। খেলাধুলা কিংবা যে কোনো কিছুতে সব সময় তার চোখ রাফির দিকে। মানুষ প্রথমে প্রেমে পড়লে কত কিছুই করে, আয়নার সামনে নাচতে থাকে, গাইতে থাকে। অম্বরও সেটাই করে, পাখির মতো উঠছে সে। রেজাল্ট হলে সে সবার আগে রাফির রেজাল্ট দেখে। রাফি প্রথম হয়েছে, অথচ অম্বর নিজের রেজাল্ট দেখতেই ভুলে যায়। অম্বর নিজের বন্ধুদের নিয়ে সবার আগে ক্লাসে ঢোকে, পড়ার জন্য নয়, রাফির জন্য। ক্লাসে বসে রাফিকে ফোনের ক্যামেরায় জুম করে ছবি তোলে। এক রাতে অম্বর আর তার বন্ধুরা মিলে জাহাঙ্গীর হোটেলে আসার বার্থডে পালন করছিল। তখন বন্ধু দুজন অম্বরকে বলে যে সে আর পরীক্ষায় প্রথম হতে পারছে না। তখন অম্বর বলে, রাফি প্রথম হচ্ছে, আমি দ্বিতীয়, সে তো একই কথা। কিন্তু সে এখনও রাফিকে প্রপোজ করেনি, আর করবেও না, কারণ রাফিকে ভালোবাসার কথা না জানিয়ে এভাবে চুপ থেকেও সে আজীবন বেঁচে থাকতে পারবে। কিন্তু রাফিকে বলার পর সে যদি রিজেক্ট করে দেয়, তাহলে তার জন্য অম্বর প্রস্তুত না। সে হয়তো সহ্য করতে পারবে না। আর তাছাড়া রাফিকে তো অন্য কেউ ভালোবেসে নিয়ে যাচ্ছে না। এসব বলে তারা মজা করে বার্থডে সেলিব্রেশন শেষ করে। পরদিন রাফি আর তার বান্ধবী নেহা একটা দোকানে যায় আর একটা ইয়ারফোন কিনেছিল 300 টাকায়, কিন্তু প্রথম রাতে সেটা নষ্ট হয়ে যায়। এক পাশ দিয়ে শোনা যায়, অন্য পাশ দিয়ে শোনা যায় না। কিন্তু দোকানদার সেটা ফেরত নেয় না, কারণ এটার কোনো গ্যারান্টি ছিল না। তাই দোকানদার 7,000 টাকা দিয়ে নতুন একটা নিতে বলে, যেটার গ্যারান্টি রয়েছে 1 বছর। এটা শুনে রাফি আর তার বান্ধবী রাগ করে চলে যায়। এই সব কিছু দূরে দাঁড়িয়ে দেখছিল অম্বর। রাফিরা চলে গেলে সে ওই দোকানে এসে সেই দামি ইয়ারফোন কিনে নিয়ে সুন্দর প্যাকিং করে ক্যাম্পাসে রেখে দেয়। প্যাকিংয়ের উপর রাফির নাম লেখা। ক্লাসে এসে তাদের ম্যাম সেই প্যাকেট রাফিকে দিয়ে দেয় আর ক্যাম্পাসে সব বন্ধ করতে বলে, কারণ ম্যাম ভেবেছে রাফিকে হয়তো এটা প্যাকিং করে কোনো বয়ফ্রেন্ড গিফট করেছে। কিন্তু বেচারি রাফি তো এসবের কিছুই জানে না। কিন্তু তার কথা আর কে শুনবে, ম্যাম তাকে শুধু শুধু বকা দেয়। ক্লাস শেষে রাফিরা বের হয়ে গেলে ভারেন্দ্র নামে একটা ছেলে সবাইকে ধমক দিয়ে বসতে বলে। এরপর সবার উদ্দেশ্যে বলে, রাফি আমার ফ্রেন্ড, শুধুই আমার। এভাবে গোপনে তাকে গিফট করা বন্ধ করো, কারণ আমি যদি ধরতে পারি যে কে গিফট করেছ, তার অবস্থায় কি হবে কেউ ভাবতেও পারবে না। এদিকে হোস্টেলে ফেরার পর রাফি আর তার বান্ধবী নেহা সেই গিফট প্যাকেটটা নিয়েই ভাবছিল। নেহা রাফিকে প্যাকেটটা খুলে দেখতে বলে, কিন্তু রাফি তা করবে না, কারণ কারো যদি গিফট দেওয়ারই থাকে তাহলে সামনে এসে কেন দিল না। এটা বলেই রাফি প্যাকেটটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এ সময় পাশের রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল অম্বর। তার মনের ভেতর কেমন যেন করে ওঠে, তাই সে দৌড়ে লেডিস হোস্টেলের কাছে আসে। কিন্তু ততক্ষণে রাফিরও মন ঘুরে গিয়েছিল। সেও প্যাকেট খুলে দেখার জন্য নিচে নেমে এসেছে। তারপর প্যাকেট খুলতেই দেখে তার ভেতরে স্মার্ট ইয়ারফোন। এটা দেখে রাফি খুব খুশি হয়ে নিজের কানে দিয়ে দেখে। দূরে গাড়ির আড়ালে দাঁড়িয়ে অম্বরও এটা দেখে খুব খুশি হয়ে যায়। এদিকে ভারিন্দর ও তার বন্ধুরা ভাবছিল রাফিকে কে গিফট করতে পারে, কিন্তু তারা কিছুতেই সেটা বের করতে পারছিল না। প্রায় প্রত্যেকেই তারা ওয়ার্নিং দিয়ে এসেছে,
শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছাড়া, কারণ সেটা ভিন্ন ডিপার্টমেন্ট। তবে তারা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে। পরদিন রাভি কলেজে আসে। সেই ইয়ারফোন সে ব্যবহার করা শুরু করে দিয়েছে। রাভি আসছে, অম্বররা অবাক চোখে তাকিয়ে দেখছে। অম্বর বরাবরই মুগ্ধ হচ্ছে। তার বন্ধুরা জোর করে রাভির দিকে এগিয়ে দেয় যেন সে প্রপোজ করে, কিন্তু না, অম্বর ফিরে আসে। সে পারে না রাভিকে কিছু বলতে। রাভি ক্লাসের সবাইকে থামিয়ে দেয় কিছু কথা বলার জন্য। সে ধন্যবাদ জানায় তাকে, যেই গিফট করেছে, কারণ গিফটটা তার খুবই পছন্দ হয়েছে। তো যে গিফট করেছে সে চাইলে সবার সামনে আসতে পারে, কারণ তার আরও একটা গিফট চাওয়ার আছে। রাতে নেহা রাভিকে বলে, তুই নিশ্চয়ই ছেলেটির প্রেমে পড়ে গেছিস, না হলে সবার সামনে এভাবে ধন্যবাদ দিতি না। রাভি জানায়, ভালো না বাসলেও তার প্রতি একটা রেসপেক্ট তৈরি হয়েছে। সে আমার খেয়াল রেখেছে, আমার খুশিটাকে গুরুত্ব দিয়েছে। তার চেয়েও বড় কথা, এসবের বিনিময়ে সে কিছুই আশা করেনি। রাভি একদম কবির মতো ভেবে কথা বলতে থাকে। তার কথা বলতে বলতেই নেহা বেলকনি থেকে নিচে তাকিয়ে কিছু একটা দেখতে পায়। সে তাড়াতাড়ি রাভিকে নিয়ে যায়। নিচে বড় বড় করে লেখা, তুমি কি গিফট চাও? চাঁদ, তারা, মিথ্যে ভালোবাসা ছাড়া সবই দিতে পারবো, কারণ আমার ভালোবাসা পানির মতো স্বচ্ছ। তুমি বলো তুমি কি চাও? রাভি আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কেউ নেই। পরদিন কলেজে গিয়ে রাভি বোর্ডে লেখে ইয়াররিং, মানে সে কানের দুল গিফট চায়। তারপর প্রত্যেকটা ছেলের মুখের দিকে তাকায় বোঝার জন্য, কিন্তু কারো মুখের এক্সপ্রেশন দেখেই সে বুঝতে পারে না যে কে তাকে গিফটটা করেছে। ব্যাস, অম্বরের ছোটাছুটি শুরু হয়ে যায়। সে অনেক দেখে কানের দুল পছন্দ করে, তবে তার প্রতিটি ক্ষেত্রেই মনে হয় রাভি আছে। রাভিকে সে তার আশেপাশে অনেক দেখতে পায়, যদিও সেটা তার শুধুই কল্পনা। রাভি এবারও অম্বরকে দেখতে পায় না, অথচ অম্বর পাশেই দেওয়ালে আড়ালে ছিল। ব্যাস, রাভি এবার অম্বরের দেওয়া দুলটা পরেই কলেজে চলে যায়। রাতে জাঙ্গি অম্বরের কাছে অভিযোগ করছিল, সে কখন ইন্দ্রকে পাঠিয়েছে পিৎজা আনার জন্য, অথচ সে এখনও আসেনি। তখন সেখানে ইন্দ্র চলে আসে। সে পিৎজা আনেনি, বরং খানিকটা রেগেই বলে যে পিৎজা এবার রাভির বিয়েতে হবে। কবে থেকে অম্বরকে প্রপোজ করতে বলে তার কোনো খবর নেই। এদিকে বারিন্দ্র রাভিকে প্রপোজ করে ফেলেছে, এখন সব গিফট তার নামে হয়ে গেল। এটা শুনে অম্বর রেগে সেখানেই থাকা কাচের খালি বোতল হাতে নিয়ে চলে যায়। পিছে পিছে দুই বন্ধু ডাকতে থাকে। অম্বর সোজা গিয়ে বারিন্দ্র রুমে ঝুঁকে বোতল দিয়ে বারিন্দ্রের মাথায় বাড়ি দেয়। রুমের সবাই তো অবাক। অম্বর বলে, রাভি আমার ভালোবাসা, শুধুই আমার। তারপর সে রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু আবারও ফিরে এসে আরেকবার বারিন্দ্রের মাথায় বোতল ভাঙে আর বলে, যদি সে আর কখনো বাড়াবাড়ি করে তাহলে বোতল না, সোজা তার ঘাড় ভাঙা হবে। তারপর রুম থেকে বেরিয়ে যায় অম্বর। ইতোমধ্যেই হোস্টেলের অনেক ছেলে বারান্দায় এসে পড়েছে। তারা শান্তশিষ্ট অম্বরের এই ভয়ানক রূপ কল্পনাও করতে পারেনি। অম্বর সবাইকে ঘুমিয়ে পড়তে বলে, আর এই ঘটনা সবাইকে ভুলে যেতে বলে, যেন কেউ কিছুই দেখেনি। আস্তে আস্তে হোস্টেলের প্রত্যেক রুমের আলো নিভে যায়। পরদিন রাভি ক্লাসে এসে বসলে তার কাছ থেকে সবাই উঠে যায়। আসলে কেউ তার পাশে বসার সাহস পায় না। বারিন্দ্র এসেও দূরে বসে। রাভি তাকে ডেকে কাছে এসে জিজ্ঞেস করে তার মাথায় কি হয়েছে। জবাবে বারিন্দ্র বলে, কিছু না দিদি, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এমন হয়েছে। রাভি আর নেহা তো ভীষণ অবাক, যে ছেলেটা গতকাল তাকে প্রপোজ করেছে আজ সেই ছেলেটা তাকে দিদি বলে ডাকছে। রাভি আর নেহা হেসে কুচি। এটা দেখে অম্বরেরও খুব ভালো লাগে। কিন্তু এরপর থেকে রাভি খেয়াল করে কলেজের সবাই তাকে অ্যাভয়েড করছে, কেমন যেন ভয় পাচ্ছে। সে সবার মাঝে খেলা দেখতে বসলে সবাই উঠে যায়, লাইব্রেরিতে পড়তে গেলে সবাই উঠে যায়। রাতে এটা নিয়ে আলোচনা করছিল রাভি আর নেহা। রাভি এ সময় তার কাপড় চোপড় প্যাক করছিল, কারণ তার মা তাকে বারবার ফোন করে বাড়িতে যেতে বলেছে। তাছাড়া অনেকদিন পর রাজওয়ান্ত আঙ্কেল আসবে তাদের বাড়িতে। এদিকে অম্বরকে দেখা যায় তার বাবার সাথে কথা বলতে। তার বাবা মিস্টার গিলের মেয়ের বিয়েতে যাচ্ছে। অম্বর বলে তাকে আগে জানালেই সে বাড়িতে যেত। যাই হোক, লাভ ইউ বলে ফোনটা কেটে দেয়। তখন ইন্দ্র এসে বলে, আঙ্কেল জানে যে তুই তাকে ভালোবাসিস, তাই তাকে না বলে তাকেই বল যাকে এখনো বলিসনি, না হলে আমরা দুই বন্ধু তোর হয়ে প্রপোজ করে দিব। তখন অম্বর বলে সে রাভিকে ভালোবাসে, সেই তাকে প্রপোজ করবে। এটা শুনে ইন্দ্র আর জাঙ্গি তো ভীষণ খুশি। তারা সেখানেই দুষ্টুমি শুরু করে দেয়। পরদিন অম্বর চলে যায় রাভির হোস্টেলের সামনে। সে আজ তাকে প্রপোজ করবে, কিন্তু রাভিকে সে পায় না, কারণ আজ তো রাভি হোস্টেল থেকে চলেই গেছে। তো অম্বর অপেক্ষা করে দেখতে পায় নেহাও নেই, তার সাথে রাভিও নেই। কিন্তু কিছু জানার আগেই অম্বরের বাবা ফোন করে। বাবার ফোন পেয়ে অম্বর দ্রুত হোস্টেলে ফিরে আসে। এসে দেখে তার বাবা তার জন্য অপেক্ষা করছে। অম্বর বলে, বাবা, আমি ভেবেছি তুমি আমার সাথে দেখা না করেই কানাডা চলে যাবে। তার বাবা বলে, আরে পাগল, তোমার সাথে দেখা না করে আমি কি যেতে পারি? অম্বরের হাতে তখন রাভির জন্য কেনা ফুলগুলো ছিল। এখন বাবার সামনে তো আর সেটা বলা যায় না, তাই সে বাবাকে ফুলগুলো ধরিয়ে দিয়ে বলে যে এই ফুলগুলো সে বাবার জন্যই কিনেছে। বাবা খুশি মনে তার হাত থেকে ফুলটা নিয়ে নেয় ঠিকই, কিন্তু সেখান থেকে বেরোনোর সময় সেগুলো আবারও অম্বরের হাতে দিয়ে বলে, আমি তোমার বয়সটা পার করে এসেছি, ফুলটা যার জন্য কিনেছ তাকে দিয়ে দিও। কথাটা শুনে অম্বর একটু লজ্জা পেয়ে যায়।
পরদিন সে আরও একটা ফুলের তোড়া নিয়ে গিয়ে কলেজের বাইরে অপেক্ষা করতে শুরু করে। কিন্তু আজও রাফির দেখা পায় না সে। গতদিন অন্তত নেহাকে দেখেছিল, কিন্তু আজ তারও খোঁজ নেই। সেটা দেখে অম্বরের মনে একটু খটকা লাগে। সে ইন্দ্রকে ফোন করে রাফির খোঁজ নিতে বলে। কিছুক্ষণ পর ইন্দ্র তাকে ফোন করে জানায় আজ রাফির এঙ্গেজমেন্ট, নেহাও সেখানে গিয়েছে। কথাটা শোনা মাত্রই অম্বর রওনা হয়ে যায় রাফির বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে কোনো কিছু না ভেবেই সোজা রাফির সামনে গিয়ে দাঁড়ায়। রাফি মনে করে সে হয়তো কোনো ডেলিভারি বয়, তাই সে অম্বরকে পাত্তা দেয় না। এর আগে রাফি কখনোই তাকে নোটিস করেনি, তাই চিনতেও পারে না। তবে অম্বরের চুপচাপ দাঁড়িয়ে থাকাটা রাফির কাছে বেশ অদ্ভুত লাগে। সে কৌতূহলবশত জিজ্ঞেস করে, তুমি কে? অম্বর তখন কিছু না বলে শুধু রাফির ঝুমকাটার দিকে ইশারা করে, কারণ সেদিনও সে অম্বরের দেওয়া ঝুমকাটাই পরে তৈরি হয়েছিল। রাফি বুঝে যায় এটাই তার সেই গোপন প্রেমিক। বেচারি একেবারে হতবাক হয়ে যায়। এমন সময় তার বাবা সেখানে চলে আসে। লোকটা অম্বরকে দেখে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে তোমার কলেজের কোনো বন্ধু? রাবি তখন কিছু বুঝে উঠতে না পেরে বলে দেয়, না, আমি একে চিনি না। আসলে হঠাৎ করে অম্বর তার সামনে চলে আসাতে সে একটু ঘাবড়ে গিয়েছিল। কেমন রিয়াক্ট করা উচিত বুঝে উঠতে পারেনি সে। তাছাড়া সেদিন তার এঙ্গেজমেন্টও ছিল। সব মিলিয়ে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। তো রাফি যখন অম্বরকে চিনতে অস্বীকার করে, তখন অম্বর ধরে নেয় রাফি তাকে ভালোবাসে না, তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। রাফির এমন রিয়াকশন সে মেনে নিতে পারে না। কষ্টে বুকটা ফেটে কান্না চলে আসে তার। আর সেখান থেকেই অম্বরের জীবনটা পুরোপুরি পাল্টে যায়। মনের কষ্ট দূর করার জন্য সে মদ খেতে শুরু করে। নেশায় ডুবে রাফিকে ভোলার চেষ্টা করে সে, কিন্তু হাজার চেষ্টার পরেও মেয়েটা তার মাথা থেকে বেরোয় না। তার এমন অবস্থা দেখে তার বাবা এবং বন্ধুরা ভীষণ কষ্ট পায়। যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো, বন্ধুমহল মাতিয়ে রাখত, সে ছেলেটার মুখে আজ হাসির ছিটে ফোঁটাও দেখা যায় না। রাভির চিন্তায় বেচারা এত বাজে অবস্থা করে ফেলেছে যে সে রাস্তাঘাটেও মদ খেয়ে পড়ে থাকতে শুরু করে। একদিন তো সে সেন্সলেস হয়ে রুমের ভেতরে পড়েছিল। তখন তার বাবা এবং বন্ধুরা মিলে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। এসব কথা ভাবতে ভাবতেই একজন নার্স এসে ইন্দ্রকে বলে ডক্টর তার সাথে দেখা করতে চেয়েছে। এটা শুনে ইন্দ্র চলে যায় ডক্টরের চেম্বারে। সেখানে গিয়ে জিজ্ঞেস করে, আমরা অম্বরকে কবে বাড়িতে নিয়ে যেতে পারবো? ডক্টর মন খারাপ করে উত্তর দেয়, হয়তো এবার আর তোমরা অম্বরকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। কথাটা শুনে ইন্দ্রর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলে, না ডক্টর, আমি ওকে বাড়িতে নিয়ে গিয়ে খুব ভালোভাবে দেখাশোনা করব, সবসময় চোখে চোখে রাখবো, এক ফোঁটাও মদ খেতে দেব না, দরকার হলে চাকরি ছেড়ে দিয়ে ওর সাথেই থাকবো, ও ঠিক সুস্থ হয়ে যাবে। কিন্তু ডক্টর বলে, না, এবার আর সেটা সম্ভব না। আনহেলদি লাইফস্টাইল আর অতিরিক্ত মদ খাওয়ার কারণে তার অর্গানগুলো এত বাজেভাবে ড্যামেজ হয়েছে, সেটা সরে কোনোভাবে আর ঠিক হওয়া সম্ভব না। ও বড়জোর আর 1 মাস বাঁচতে পারে। কথাটা শুনে ইন্দ্রর মনটাই ভেঙে যায়। মুখটা কালো করে রুম থেকে বেরিয়ে দেখে তার আরেক বন্ধু জাঙ্গি অম্বরের সাথে দেখা করতে হসপিটালে এসেছে। প্রথমে সে বেশ খুশি ছিল, কারণ ইন্দ্র তাকে জানিয়েছিল অম্বর এখন আগের তুলনায় সুস্থ। কিন্তু ডক্টরের বলা কথাগুলো জানার পর তার খুশিটা নিমিষেই বিলীন হয়ে যায়। 2 বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। ততক্ষণে অম্বরের জ্ঞান ফিরে আসে। তখন ইন্দ্র আর গাঙ্গি গিয়ে তাকে বোঝায় যে এখন তার এসব খামখেয়ালি ছাড়া উচিত। একটা মেয়ের জন্য তাদের বন্ধু এভাবে দিনের পর দিন নিজেকে শেষ করে দেবে, এটা ইন্দ্ররা কেউই মানতে পারছিল না। এদিকে অম্বরও কোনোভাবে রাফিকে ভুলতে পারছিল না। কি করবে সে? রাফির জন্য সে এতটাই পাগল ছিল যে রাফির হেঁটে যাওয়া রাস্তার ধুলো মুঠো ভরে এনে সেটাকে স্মৃতি হিসেবে নিজের কাছে যত্ন করে রেখে দেয়। একটা মানুষ কারো প্রতি কতটা দুর্বল হলে এমন কাজ করতে পারে নিশ্চয়ই ফিল করতে পারছেন। তার এসব পাগলামি দেখে ইন্দ্র রেগে গিয়ে বলে, তোমার কাছে নিজের জীবনের মূল্য নেই বুঝলাম, তোমার বাবার জীবনের মূল্যটাও কি নেই? তোমার টেনশনে সে নিজেও ধুকে ধুকে মরছে। এটা শুনে অম্বরের মনটা খুব খারাপ হয়ে যায়। সে ইন্দ্রকে প্রমিস করে যে পরদিন থেকে সে সব বাজে অভ্যাস ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনেই ফেরার চেষ্টা করবে। সেটা শুনে ইন্দ্র একটু শান্ত হয়। এরপর মাঝরাতে হঠাৎ অম্বরের বাবার ফোনে ইন্দ্রর ঘুম ভাঙে। অম্বরের বাবা তার কাছে অম্বরের ব্যাপারে জানতে চাইলে ইন্দ্র তার কাছে সত্যিটা লুকিয়ে গিয়ে বলে, অম্বর এখন অনেকটাই ভালো আছে, কালই হয়তো ডিসচার্জ করে দেবে। অম্বরের বাবা সেটা শুনে খুব খুশি হয়ে ফোনটা রেখে দেয়। এরপর ইন্দ্র অম্বরের বেডের কাছে গিয়ে দেখে অম্বর সেখানে নেই। তাকে পাহারা দিতে দিতে 2 বন্ধুই ভুলবশত ঘুমিয়ে পড়েছিল, আর সেই সুযোগে অম্বর সেখান থেকে পালিয়ে গেছে। এটা দেখে 2 বন্ধু খুব টেনশনে পড়ে যায়। তারা পুরো হসপিটালে অম্বরকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার হদিস পায় না। যাওয়ার সময় অম্বর ইন্দ্রর মানি ব্যাগটাও নিয়ে গিয়েছিল। সেটা দেখে ইন্দ্র বুঝে যায় অম্বর নিশ্চয়ই বাইরে গিয়ে আবারও মদ কেনার চেষ্টা করছে। তাই তারা দুজনেই বাইরে বেরিয়ে অলিতে গলিতে তাদের বন্ধুকে খুঁজতে শুরু করে। এদিকে অম্বর একটা মদের দোকান থেকে বড় 1 বোতল মদ কিনে খাচ্ছিল আর রাস্তার মাঝখানে দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটা চলন্ত গাড়ির সামনে এসে পড়ে। সৌভাগ্যবশত তার বন্ধুরা সঠিক সময়ে পৌঁছে তাকে বাঁচিয়ে নেয়।
পরদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। রাফি হঠাৎ অম্বরের বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য। অম্বরের বাবা তাকে দেখে ভীষণ অবাক হয়। এর আগে যদিও তাদের কখনো দেখা হয়নি, তবে অম্বরের বাবা রাফিকে ভালোভাবেই চিনত এবং তার ব্যাপারে সবকিছু জানত। রাফি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, অম্বর ভালো আছে তো? লোকটা বলে, না, সে একেবারেই ভালো নেই। এরপর সে অম্বরের অবস্থার ব্যাপারে সবকিছু তাকে খুলে বলে। রাফির কাছ থেকে কষ্ট পাওয়ার পর অম্বর অনেক বেশি ভেঙে পড়েছিল, তবে তার বন্ধুরা সবসময় তাকে আগলে রাখত, যতটা সম্ভব তাকে চোখে চোখে রাখার চেষ্টা করত। তাদের কারণে অম্বরের মধ্যে বেঁচে থাকার কিছুটা ইচ্ছে তখনও কাজ করত। কিন্তু একটা পর্যায়ে ইন্দ্র আর জাগ্গির ভালো জায়গায় চাকরি হয়ে যায়। তখন তারা আলাদা শহরে শিফট হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা জানার পর অম্বর আরও বেশি ভেঙে পড়ে। তাকে বোঝার মতো, তার খেয়াল রাখার মতো যে দুটো মানুষ ছিল, তারাও আজ তাকে ছেড়ে চলে যাচ্ছে। তবে সে নিজের কষ্টটা মনের ভেতর লুকিয়ে রেখে তার বন্ধুদেরকে হাসি মুখে বিদায় জানায়। আর যাওয়ার সময় ইন্দ্রকে জিজ্ঞেস করে, যদি কখনো খারাপ পরিস্থিতির কারণে তোমার কাছে গিয়ে আশ্রয় চাই, তুমি কি আমাকে থাকতে দেবে? তার কথা শুনে ইন্দ্র ভীষণ কষ্ট পায়। অম্বরকে অবস্থায় ফেলে রেখে যেতে তার মনও সায় দিচ্ছিল না, কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকে না, তাই তাকে জীবনের সাথে এগিয়ে যেতে হবে। এরপর একদিন হঠাৎ অম্বর তার বাড়িতে গিয়ে ওঠে। তাকে দেখে ইন্দ্র ভীষণ খুশি হয়। সে ভেবেছিল তার বন্ধু হয়তো নিজেকে সামলে নিতে শুরু করেছে, কিন্তু পরক্ষণেই তার ধারণা ভুল প্রমাণিত হয়। অম্বর তার কাছ থেকে ট্যাক্সির ভাড়া দেবে বলে কিছু টাকা নিয়ে হঠাৎ গায়েব হয়ে যায়। ইন্দ্র তখন অফিসিয়াল মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই সে অম্বরের দিকে খেয়াল করতে পারে না, কিন্তু তাকে নিয়ে ইন্দ্রর খুব টেনশন হচ্ছিল। মাঝরাতে অম্বর হঠাৎ নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে। ইন্দ্র সেটা দেখে বুঝে যায় অম্বর একটুও বদলায়নি। তারপর থেকে অম্বর আর তার কাছেই থাকতে শুরু করে, আর ইন্দ্র তাকে নিজের ভাইয়ের মতো দেখাশোনা করতে থাকে। সে নেশা করে কোথাও পড়ে থাকলেও ইন্দ্র গিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসত। প্রতিদিন অফিস থেকে ফিরে এসে দেখত অম্বর রুমের অবস্থা নাজেহাল করে রেখেছে। তবুও সে কখনোই একটুও রাগ করেনি, বরং নিজ হাতে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করত। সেই সাথে অম্বরকেও পরিপাটি রাখার চেষ্টা করত। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তার দুই বন্ধু মিলে কিছু টিউশনের ব্যবস্থা করে দেয়। তারা লিফলেট ছাপিয়ে নিজেরাই পুরো শহরে বিতরণ করে। তারা ভেবেছিল বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকলে অম্বর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেটাও হয় না। একাকিত্ব আর নেশা তাকে এতটাই গ্রাস করে নিয়েছিল যে দুনিয়ার কোনো খোঁজই তার ছিল না। মন বসিয়ে বাচ্চাগুলোকে পড়াতেও না সে। এটা নিয়ে প্রতিনিয়তই গার্জিয়ানরা ইন্দ্রর কাছে এসে কমপ্লেইন করত। একটা পর্যায়ে অম্বর টিউশন পড়ানো ছেড়ে দেয় আর ইন্দ্রর কাছ থেকে কিছু কিছু করে টাকা নিয়ে চলতে শুরু করে। চলা ঠিক নয়, মদের যোগান দিতে শুরু করে আর কি। রাভি সেসব শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। চরম অনুশোচনায় ভুগছিল সে। সেটা দেখে অম্বরের বাবা বলে, তুমি কষ্ট পেও না, এখন এখানে তোমার কোনো দোষ নেই। অম্বর কখনোই তোমাকে তার মনের কথাটা জানায়নি। ও ভেবেছিল ভালোবাসা শুধুমাত্র দূর থেকে ফিল করতে হয়, আর এটাই ছিল ওর সব থেকে বড় ভুল। তখন রাভি বলে, আমিও সেদিন থেকে ওকে অনুভব করতে শুরু করেছিলাম, যেদিনও আমার সামনেই সে নীরব ভাষায় সবকিছু বলেছিল। ওই দিনের পর থেকে রাভি তাকে খোঁজার অনেক চেষ্টা করেছে। প্রতিটা দিন কলেজে গেলে তার চোখ দুটো শুধু অম্বরকেই খুঁজে বেড়াতো। সে ওই প্রতিটা জায়গায় যেত যেখানে অম্বর থাকতে পারে, কিন্তু কখনোই ছেলেটার সাথে তার দেখা হয়নি। অম্বরের খোঁজ করতে গিয়ে সে এটাও জানতে পারে যে সে বাদে কলেজের সবাই অম্বরের ভালোবাসার কথা জানে। তার ভালোবাসার গভীরতা জেনে রাভির মনটাও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেও একটু একটু করে অম্বরকে ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে সে নিজের এঙ্গেজমেন্টটা ভেঙে দেয়। এতে পরিবারে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিন্তু রাভি সেসবের তোয়াক্কা না করে শুধু অম্বরকেই খুঁজে বেড়ায়। একদিন সে মনে সাহস জুগিয়ে অম্বরের বাড়ির সামনে পর্যন্ত আসে, কিন্তু ভেতরে ঢোকার আগেই তার কাছে একটা কল আসে। তাকে জানানো হয় এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ার কারণে ওই ছেলের বাড়ির লোকেরা তার বাবাকে অনেক ইনসাল্ট করেছে, যেটা তার বাবা সহ্য করতে পারেনি। সে হার্ট অ্যাটাক করেছে। রাভি সেটা শুনে ভীষণ কষ্ট পায়। একটা অদ্ভুত দোটানায় পড়ে যায় সে। এদিকে অম্বর আর অন্যদিকে বাবা। কাকে বেছে নেবে সে? অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়েও সেদিন তার মনে হয়েছিল তাকে তার বাবাকেই বেছে নেওয়া উচিত। তাই রাভি সেদিন অম্বরের সাথে দেখা না করেই তার বাবার কাছে ফিরে যায়। হার্ট অ্যাটাকের কারণে তার বাবা প্যারালাইজড হয়ে যায়, তাই মেয়েটা পুরনো সব কিছু ভুলে বাবার সেবায় নিয়োজিত হয়ে যায়। কিন্তু একদিন তার বাবাও তাকে ছেড়ে পৃথিবী থেকে চলে যায়। রাভি তখন ভীষণ একা হয়। সে আরও বেশি করে অম্বরকে মিস করতে শুরু করে। সে কারণেই সেদিন সে আবারও অম্বরের বাড়িতে যায়। সবকিছু শোনার পর অম্বরের বাবা বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ, অম্বর অনেক দূরে চলে গেছে। সেটা শুনে রাভি বলে, আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো। এরপর সে অম্বরের বাবার কাছ থেকে অম্বরের একটা ছবি নেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কারণ যে মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে তাকে তো সে কখনো ঠিকভাবে দেখেও নি। অম্বরের বাবা তার কথায় রাজি হলে রাভি দেয়াল থেকে অম্বরের একটা ছবি খুলে নিয়ে বের হয়ে আসে। এদিকে ইন্দ্র অম্বরের জন্য ওষুধ কিনেছিল। এরই মাঝে হঠাৎ তার কাছে একটা কল আসে। কলটা পেয়ে ইন্দ্র ভীষণ এক্সাইটেড হয়ে যায়। সে দ্রুত গিয়ে জাগ্গিকে জানায় রাভি আসছে।
কথাটা শুনে জাগ্গেও ভীষণ খুশি হয়। এতদিন পর তাদের বন্ধুর অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। তারা দুজন খুশির খবরটা অম্বরের সাথে শেয়ার করার জন্য রওনা হয়ে যায়। এমন সময় তারা দেখে হসপিটালের নার্সরা হন্তদন্ত হয়ে অম্বরকে নিয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারে। তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। ইন্দ্ররা সেটা দেখে ভীষণ টেনশনে পড়ে যায়। ডক্টররা যথাসাধ্য চেষ্টা চালিয়ে দেয় অম্বরকে বাঁচানোর জন্য। সেই মুহূর্তেও ছেলেটা চোখের সামনে শুধুমাত্র রাভির চেহারাটাই দেখছিল, আর তার হাতের মুঠোয় বন্দি ছিল রাভির পায়ের সেই ধুলোগুলো। ডক্টরদের প্রাণপণ চেষ্টা করার পরেও শেষ রক্ষা হয় না। অপারেশন টেবিলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে অম্বর। তখন তার হাত থেকে ধুলোকণাগুলো পড়িয়ে যায় মাটিতে। এরপর ডক্টর বাইরে এসে ইন্দ্রকে বিষয়টা জানালে তারা দুই বন্ধু দৌড়ে চলে যায় অম্বরের কাছে। তার নিথর দেহটা চোখের সামনে দেখে দুজনেই নির্বাক হয়ে যায়। এরই মাঝে ইন্দ্রর কাছে রাভির কল আসে। ইন্দ্র তখন ফোনটা নিয়ে গিয়ে অম্বরকে দেখায়। এতগুলো দিন পর তার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছিল, কিন্তু সেটা নিজ চোখে দেখার বা উপভোগ করার সৌভাগ্য অম্বরের হলো না। ভাগ্যের কি নির্মম পরিহাস। দুই বন্ধু তখন অম্বরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই রাফি হসপিটালে পৌঁছে যায়। সে ভেতরে গিয়ে ডক্টরকে অম্বরের ব্যাপারে জিজ্ঞেস করলে ডক্টর জানায় তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে, আর তার পরিবারের লোকেরা তাকে নিয়ে চলে গেছে। এটা শুনে রাফি একটু অবাক হয়, কারণ ইন্দ্রর সাথে যখন তার শেষবার কথা হয়েছিল তখন সে এমন কিছুই জানায়নি। তাই সে বারবার ইন্দ্রকে ফোন করতে শুরু করে, কিন্তু ইন্দ্র ফোনটা রিসিভ করে না। আসলে ইন্দ্র ইচ্ছাকৃতভাবে ডক্টরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছিল, যাতে রাফি কখনোই এটা জানতে না পারে যে তার প্রত্যাখ্যানের কারণে তাদের বন্ধু মারা গেছে। কারণ ব্যাপারটা জানার পর বেচারি নিজেকে ক্ষমা করতে পারবে না। হয়তো অম্বরের খোঁজ না পাওয়াতে তার অনেক অভিমান হবে, কিন্তু সত্যি বলতে অভিমান নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু অপরাধবোধ কাউকেই সুস্থভাবে বাঁচতে দেয় না। যাই হোক, ইন্দ্রর বাবা খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে আসে। এরপর তারা সবাই মিলে অম্বরের লাশটা গাড়িতে তুলে সেখান থেকে রওনা হয়। রাভি তখনও ইন্দ্র আর অম্বরের বাবাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু কেউ রেসপন্স করে না। তাই রাভি মনের ভেতর একরাশ অভিমান নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কয়েক বছর পার হয়ে যায়। রাভিও নিজের ভাগ্যকে মেনে নিয়ে জীবনের স্রোতে গা ভাসায়, কিন্তু অম্বরের বন্ধুরা আজও তাকে ভুলতে পারেনি। তাদের পুরো হৃদয়টা জুড়ে তাদের বন্ধু অম্বর ঘর বেঁধে রয়েছে। হয়তো আজীবনই থেকে যাবে। এমন একটা অদ্ভুত সুন্দর মুহূর্তে এসেই গল্পটা শেষ হয়ে যায়। অনেকেই মনে করে ভালোবাসা নীরবে সুন্দর, কিন্তু আমার মনে হয় নীরবতার থেকে প্রকাশ্যে ভালোবাসাটাই বেশি সুন্দর। অম্বরও যদি সময় থাকতে তার ভালোবাসাটা প্রকাশ করার সাহস দেখাতো, তাহলে আজ হয়তো তার এই করুণ পরিণতি হতো না। তবে পুরো গল্পটায় অম্বরের আকাশ ছোঁয়া ভালোবাসার দিকে ফোকাস করা হলেও অন্য একটা জিনিস আমার মন ছুঁয়ে গেছে। সেটা হলো অম্বর আর তার বন্ধুদের মধ্যকার সম্পর্ক, তাদের বন্ধুত্ব। এমন বন্ধুত্ব পেতে আসলেই ভাগ্য লাগে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের গল্পটা কেমন লাগলো সেটাও জানাবেন। কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের মূল্যবান মন্তব্যের। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।